গতকাল ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার একটু বিশ্লেষণ না একটু বিস্তারিত আমরা আলোচনা করতে চাই। এই জন্য আমাদের সাথে একজন অতিথি উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে। আমাদের সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত এম মতিউর রহমান, যিনি সাবেক পরিচালক, ফায়ার সার্ভিস। স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। আসলে মতিউর রহমান এইরকম একটা পরিস্থিতিতে কেমন আছেন এটা জিজ্ঞেস করাটা খুবই দৃষ্টিকটু লাগে, তবে আমরা খুবই ভালো থাকতে চাই। এ কারণে একদম সরাসরি আমি সকালবেলার প্রসঙ্গে না গিয়ে সরাসরি প্রসঙ্গে ঢুকতে চাই। আমার মনে পড়ে ঠিক 1 মাস আগেই আপনাকে এখানে পেয়েছিলাম চুরিহাট্টার ঘটনা নিয়ে আমরা আলাপ করতে। 1 মাসের মাথাতেই আবার আপনাকে আমাদের ডাকতে হলো এরকম ঘটনার আবার বিশ্লেষণ করতে, যেটা আমাদের জন্য সুখকর নয়, কিন্তু তবু আমরা বারবার করে করতে চাই, কারণ এই বিষয়গুলো যেন কোথাও না কোথাও আমাদের মাথা থেকে বেরিয়ে না যায়, কারণ আমরা খুব বিস্মৃতিপ্রবণ জাতি, তো কিছুদিন পরই হয়তো আবার ভুলে যাব। একটুখানি এই প্রসঙ্গে আসতে চাই, প্রথমেই সক্ষমতা প্রসঙ্গে একটুখানি আসতে চাই, তারপরে না হয় বিশ্লেষণ প্রসঙ্গে যাব। বিশ্লেষণ প্রসঙ্গে আসার আগে টিনা যে প্রশ্নগুলো গুছিয়ে করছিল সবকিছুর আগে আমি যে বিষয়টি জানতে চাই, একজন অভিজ্ঞ অগ্নি ব্যবস্থার সাথে সম্পৃক্ত মানুষ, আপনি পরিচালক ছিলেন, একটু জানতে চাই গতকালকের পুরো ঘটনার মূল্যায়ন যদি আপনি একটু বলেন সারসংক্ষেপে, তারপর আমরা বিস্তারিত যাব। আপনার দৃষ্টি দিয়ে আপনি আসলে কি দেখেছেন? প্রথমে আমি একজন ফায়ার ফাইটারের অ্যাঙ্গেল থেকে নিহত হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানাই। এখনো রেস্কিউ অপারেশন কিন্তু শেষ হয়নি এবং তদন্ত কমিটি গঠিত হয়েছে। সবসময় তদন্ত কমিটি গঠিত হয়, বাট আলটিমেটলি রেজাল্ট সেই যে ধরনের ফাইন্ডিংস থাকে বা যে ধরনের উপদেশ বা গাইডলাইন থাকে সেটাকে আমরা ফলো করি? মনে হয় না। ফলো করলে তো নিমতলি থেকে চকবাজার হওয়ার কথা ছিল না। ফলো করলে তো আমাদের এনটিভি ভবন দিয়ে পুড়ে গেল। তারপরে সেম ধরনের একই ধরনের আমার সেই চেহারার কথা মনে পড়ছিল, সেই আগের সেই বিভীষিকার কথা মনে হচ্ছে। লোকজন জাম দিয়ে নামতেছে, দড়ি বেয়ে নামতেছে। ইট ওয়াজ ভেরি প্যাথেটিক্স। আসলে এটা তো সামনে দেখে আপনাদের টিভির মাধ্যমে আমি দেখতে পেয়েছি। এখন তো অনেক মডার্ন সিস্টেম, সবাই দেখতে পাচ্ছে, সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং। সো আমি যদি বলি কালকে দুর্ঘটনা, এটা তো কখনোই কাম্য না, এই ধরনের ইনসিডেন্ট। তো আমাদের প্রস্তুতি ছিল না, আমরা কখনো বিল্ডিং কোড মেনে চলি না। আমাদের বিল্ডিং কোড আছে, আমাদের ফায়ার কোড আছে, বাট আমরা উই ডোন্ট ফলো যে একটা বিল্ডিংয়ে কী কী হাই রেজ বিল্ডিংয়ে কী কী থাকার কথা। 10 তলা এবং অ্যাবাভ হলে এটা হাই রেজ বিল্ডিং। সেই ধরনের দেয়ার ইজ এ গাইডলাইন্স, এনএপিএ গাইডলাইন্স, ফায়ার গাইডলাইন, বিএনপিসি গাইডলাইন, কোনো কিছুই আমরা মানি না। সিঁড়িগুলো আমরা ব্লক করে রাখি, যেটা মনে হচ্ছে ব্যবহার করি। জি, আমাদের গতকালে ফায়ারে যারা অংশগ্রহণ করেছে তারা তো ঢুকতেই পারেনি। সিঁড়ির মধ্যে প্রচুর পরিমাণ কম্পোস্টার ম্যাটেরিয়াল। তো আপনি একটা লোক যখনই আটকা পড়বে, শুধু আমরা এই ধরনের অফিসে আমরা দেখেছি সবসময় লিফট ব্যবহার করছি, কখনোই কি আমরা ব্যবহার করছি সিঁড়ি দিয়ে আমরা নামতে পারি কিনা? ওই ইয়েতে যারা ছিল, যারা বসবাস করছিল বা অফিস করছিল, তারা কি কখনো নেমেছে লিফট দিয়ে? কখনোই নেমেনি। ওখানে কি ফায়ার অ্যালার্ম থাকার কথা, কারণ একটা আগুন লাগলে, যে কোনো ফ্লোরে লাগলে, যারা উপরে তারা মোর ভার্নাবল, যারা নিচে দ্রুত নেমে আসতে পারে। বাট সেই ক্ষেত্রে যে 22 তলা ভবন, সেই নামতেও তো সময় লাগে। সো সেই ক্ষেত্রে কি আমাদের অ্যালার্ম কন্ট্রোল প্যানেল ঠিক ছিল? ঠিক ছিল না। ঠিক থাকলে তো সবাই জানতো আগুন তো এত বড় হতে পারে না। বাই দিস টাইম সবাই নেমে আসতো। কোনো মহড়া করা হয়, কোনো ড্রিল করা হয়নি, কোনো ধরনের প্রিভেনশন ছিল। যদি ফায়ার থাকে, হোজ ড্রিল থাকে, তাহলে আমরা ব্যবহার করতে পারলাম না কেন? যদি সেই ধরনের ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট থাকতো, তাহলে তো প্রশিক্ষণ নেইনি কেন? দিস আর দ্য কোশ্চেন সামনে। তাহলে এতগুলো হাইরেজ বিল্ডিং, আমরা তো সবাই ঝুঁকির মধ্যে আছি। একটার পর একটা কি এরকম চলতে থাকবে? তার মানে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে, যারা এর সাথে জড়িত, তাদেরকে মানে এখন একটু মানে কঠোর হইতে হবে, ডেফিনেটলি কঠোর। তাহলে এরকম অনেক জীবন আমরা সামনে আরো দ্রুত এরকম অনেক প্রাণহানি আমরা ঘটনা দেখতে পাবো। সো আমরা আশা করব ফায়ার ব্রিগেড তো অক্লান্ত পরিশ্রম করে, বাট তারা তো আসতে পারে না। বেসিক্যালি তো ফায়ার যখন আমরা দেখেছি যে হ্যাঁ ঢুকতে গেলে পরেও তাদের প্রথমে তো ট্রাফিক জ্যাম। আমি তো ফায়ার ব্রিগেডের সাথে ফায়ার ব্রিগেডের ডিপার্টমেন্টের ওই বাসায়ই থাকতাম। সো আমি দেখতাম 10 সেকেন্ডের মধ্যে আমরা ফায়ার গাড়িগুলো বের করে আসছি, বাট প্রথমে বের হতে আমাদের বঙ্গবাজার পুরো ট্রাফিক জ্যাম। একই চিত্র সারা বাংলাদেশ। কালকে দুপুর সময় তার হলিডের সামনে তো সবাই তো ওই সময় খাবারের জন্য বা বিভিন্ন কাজে জাস্ট লাঞ্চের আগে বের হচ্ছে, তো তখনই তো আগুনটা। তা ওই যেখান থেকে আসছে, বাড়িধারা ফায়ার স্টেশন থেকে প্রথম যে কলটা আসছে, ফায়ার গাড়ি আসছে, পাশাপাশি অ্যাম্বুলেন্স আসছে, পাশাপাশি তাদের ওই স্নোকেল বা টিটিএল যেটার মাধ্যমে সেগুলো আসছে, বাট পথে আটকে যাচ্ছে। আটকানো এবং ওই যে 15 মিনিট বা 20 মিনিট পৌঁছাতে যে সময়টা লেগেছে, বাই দিস টাইম আশেপাশের লোকজন তো আগুন চিৎকার, চতুর্দিকে লোক সব নেমে আসছে নিচে।
তো আলটিমেটলি ওই সিচুয়েশন, ওই কমপ্লেক্স সিচুয়েশনে কে কী করবে, কিভাবে সব দেখতে থাকে যে কোথায় আগুন লাগছে। বাট এটা তো আমাদের ফায়ার ব্রিগেড বা অন্যান্য যারা অপারেশনে আসছে বা কাজটা উদ্ধার কাজে অংশগ্রহণ করতে আসছে তাদের ব্যাঘাত সৃষ্টি। আপনারা নিশ্চয়ই দেখেছেন পরবর্তীতে আর্মি আসছে, র্যাব আসছে, পুলিশ আসছে। পুলিশ তো প্রথমেই ছিল, র্যাব অন্যান্য বাহিনী আসছে, তারা শুধু ক্রাউড কন্ট্রোলের জন্য আসে, পানিটাকে স্মুথলি পৌঁছায় দেওয়ার জন্য আসে। আর পুরো বিল্ডিংটা তো পুরো একটা ওভেন তৈরি করা ছিল, বেসিক্যালি তো পুরো সেন্ট্রাল এসি সিস্টেম ছিল। তো স্মোক বের হবে কিভাবে? আগুন লাগছে, বের হওয়ার কোনো স্কোপ নাই তো। সীমাবদ্ধতার জায়গাটাই নিশ্চয়ই কথা বলবো, তবে তার আগে ওই যে অনুমোদনের প্রসঙ্গটা একটুখানি আসতে চাই। গতকাল থেকে ধরেন একটা টাওয়ারে আগুন লেগেছে বলে সেই টাওয়ারটার উপরে আমাদের নজর গেছে, এরকম তো অজস্র টাওয়ার ঢাকার এক একটা এলাকাতে রয়েছে, বিশেষ করে যেগুলো অফিসিয়াল এলাকা। আমরা জানি 19 তলা অবধি এটার পারমিশন ছিল, কিংবা 18 কিংবা 19, 22 তলা অবধি তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের এনওসি নিতে হয়, রাজুক এটাকে অনুমোদন দেয়। ওই জায়গাটা একটু আসি তো, তারপরেও গ্যাপটা কোথায় থেকে যায়? তারপরেও 22 তলা ভবন কি করে উঠে এর যায়? সাথে বলেন তো। একটু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র আগুন লাগার পরেই কেন আমাদের বলতে হবে যে এটার আসলে অনুমোদন ছিল না? শুধু আগুন লাগার পরেই কেন জানতে হবে আমাদের প্রস্তুতি ছিল না? আপনারা ঠিকই বলেছেন, প্রতিটা দুর্ঘটনার পরেই কিন্তু আপনারা যখন অ্যানালাইসিস করি তখন এই তথ্যগুলো চলে আসে। তদন্ত কমিটি গঠিত হবে, তখনই বলবে যে এটাই ছিল না, ওই ছিল না। তাহলে আমরা কাজ করলাম কি? এই যাদের এই কাজ করার কথা, কোথায় তারা ছিল? বেসিক্যালি রাজুক, এটা একটা সিটি কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, এরকম 13 থেকে 19টার মতো ডিপার্টমেন্টকে এনওসি দিতে হয়। হ্যাঁ, পরিবেশ অধিদপ্তর, যে সব ঠিক আছে কিনা, তারপরে তারা ইলেকট্রিক অন্য পানির কানেকশনগুলো দেয়। তাহলে আমরা কি ঘুমাচ্ছি? আমরা কি না দেখে বিল্ডিংকে পারমিশন দিচ্ছি? ডেফিনেটলি দেয়ার আর সাম কজ, এর পিছনে অনেক কারণ থাকতে পারে, সেইগুলোকে খুঁজে বের করতে হয়। কেন এগুলো ছিল? যারা এর সাথে দেয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, যাতে করে অন্য লোকজন পার না পেয়ে যেতে পারে। আগামী আমাদের প্রজন্মের জন্য সঠিকভাবে তারা দিক নির্দেশনামূলক কাজ করতে থাকে, যাতে করে আর এরকম দুর্ঘটনা সংঘটিত না হতে। কিছু কিছু জায়গায় অভিযোগ এসছে যে এই ভবনের যে ইমার্জেন্সি এক্সিটগুলো ছিল তা তালাবদ্ধ অবস্থায় ছিল বা অনেকে জানতেন না। এবং হাইরাইজ বিল্ডিং এর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মানতে হয়, সেটা হচ্ছে কিছু জায়গা ছেড়ে দিতে হবে। যতই উপরের দিকে আমরা উঠবো, চারপাশ থেকে ছেড়ে আসতে হবে। বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর কথা যদি বলি, প্রত্যেকটা বিল্ডিং এবিসি টাওয়ার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যদি আমরা হিসেব করি, 1 হাত পরিমাণ জায়গাও নেই। এগুলো কি প্রশাসনের কেউ দেখেন না? দেখলেও কেন কেউ কিছু করেন না? এই বিল্ডিংগুলো তো অনেক আগে হয়েছে, এখন তো বিল্ডিং কোড 2010 সাল হয়েছে। সেখানে বলাই আছে একটা বিল্ডিং উঠতে হলে, এখন যে বিল্ডিংগুলো আসছে তার চতুর্পাশে যদি হাইরাইজ বিল্ডিং হয়, ফায়ার গাড়িগুলো মুভ করতে পারে যেন। এই গতকালের ফায়ারে আপনারা দেখতে পেয়েছেন যে ফায়ার একটা মাত্র শুধু দুইটা টার্ন টেবিল লেডার দিয়ে শুধু আগুন পানি কোথায় দিচ্ছে, একটা নির্দিষ্ট জানলা দিয়ে। আগুনটা তো ভিতরে কত দূর স্প্রেড করেছে কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না। ফায়ার ব্রিগেড ঢুকবে কিভাবে? যে সিঁড়ি দিয়ে ঢুকবে, সেই সিঁড়ি তো টোটালি স্মোক, মানে হিট এবং স্মোক দিয়ে পরিপূর্ণ। উপরের থেকে নামতে পারছেন না, সাইড থেকে যেতে পারছেন না, পিছন থেকে আসতে পারতেছেন না। তাহলে আপনি ফায়ার ব্রিগেডকে ঢুকাবেন কিভাবে? এখানে একমাত্র ডিপার্টমেন্ট যারা এই বিষয়ে কাজ করছে, অভিজ্ঞতা অর্জন করেছে, ফায়ার ব্রিগেড। অন্য এয়ারফোর্স আসছে, হেলিকপ্টার কি করলো, এয়ারফোর্স আরো বাতাস বাড়িয়ে দিল, আগুনটা আরো স্প্রেড করলো। এগুলোতে আমাদের ফায়ার ফাইটিং হেলিকপ্টার না, বিশ্বের অন্য উন্নত দেশে কিন্তু ফায়ার ফাইটিং হেলিকপ্টার আছে। জ্যামে যখন গাড়ি আসতে পারছে না, তখন ফায়ার হেলিকপ্টার এসে ওই আগুনটা অনেক দ্রুত নির্বাপন করতে পারতো। আর হোল বিল্ডিং আপনি ঢুকবেন কিভাবে? পুরো গ্লাস দিয়ে পরিপূর্ণ। আপনি যখনই আসবেন তখনই দেখবেন যে নিচে ইলেকট্রিক বড় বড় টাওয়ার, তো আপনি গাড়িটা উঠাবেন কিভাবে? গাড়ি থেকে অনেক দূরে গাড়িটা স্থাপন করতে হবে, সেই পরিমাণ কি জায়গা আছে? এখানে বনের একটা জায়গা যেখানে অনেক জায়গা ছিল, অনেক বিল্ডিং, অনেক হাইরাইজ বিল্ডিং আছে 10 তলার উপরে, যেখানে ছোট রাস্তা, যেখানে এই কোনো গাড়ি ঢুকবে না। তো তারা কত ঝুঁকির মধ্যে আছে। সেই জন্য এই ঝুঁকি হতে পারে। বাট আমরা যারা বসবাস করছি, আমরা যে ওখানে যারা অবস্থান করছি, তাদের জানা উচিত আমার ফায়ার এক্সিট কি ঠিক আছে, আমার ফায়ার অ্যালার্ম যারা উপরে বসবাস করছি সেটা কি কাজ করে, আমার পাম্প কি কাজ করে, আমার পাম্পে কি অল্টারনেটিভ সিস্টেম আছে, ইলেকট্রিসিটি চলে গেল তো ব্যাকআপ কি আছে, আমার যে ফায়ার লিফট কি আমার আছে। এইগুলো প্রশ্ন যদি আমরা মানে ঠিক মতো আনসার পাই ইয়েস, তাহলে ওই বিল্ডিংটা নিরাপদ, ওখানে আমরা নেমে চলে আসতে পারবো। ঠিক আছে, হয়তো একটু সময় লাগবে, বাট আমার কি ফায়ার এক্সিট কি পরিপূর্ণ মানে হিট এবং স্মোক থেকে ফ্রি, তাহলে আমরা ঠিক মতো নেমে আসতে পারবো। এইগুলো কি আছে? নাই আমাদের কোনো বিল্ডিংয়ে। তো আমার মনে হয় আমার একটু জানতে চাই, আপনি যখন পরিচালক ছিলেন তখন কি আপনারা এই ধরনের কোনো ড্রিল করেছেন কিনা কর্পোরেট হাউসগুলোতে, যে কিংবা বাণিজ্যিক অঞ্চল যেখানে আছে সেখানে যে আপনারা নিজেরা দেখবার চেষ্টা করেছেন কিনা, নাকি আপনার সময় আপনি অপেক্ষা করেছেন আসলে কখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে তা ম্যানেজমেন্টের একটা চেষ্টা আমরা করব? না,
আমার পৌঁছানোর ঠিক কিছুদিন পরেই কিন্তু নিমতলী, বসুন্ধরা বসুন্ধরা এই দুর্ঘটনা হাই রেস বিল্ডিং, এনটিভিতেও ছোট্ট মতো ওখানে করে অনেক আগুন লাগে 7 জন তখন। লোক কিন্তু লিফটের মধ্যে মারা গেল, যারা উঠছিল নামাজের সময় আগুনটা লাগছে, নামাজের পরে আমরা টের পেয়েছি আগুন যখন বিগ হয়ে গেছে। এই ধরেন তখন ফায়ার ব্রিগেড মুভ করছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা যে পৌঁছাইছি। বাইশটার মধ্যে যে লোকাল ফায়ার ফাইটার ছিল তারা লিফট দিয়ে উঠছে, যখনই দরজা খুলছে সামনে আগুন, আর তারা মুভ করতে পারে না, ওখানেই সবগুলোর কঙ্কাল আমরা পেয়েছি। তো আমার কথা হলো তারপর পরে কত মহড়া, কত কিছু, কত দেখা, তারপর আমরা সব ভুলে গেছি কিন্তু। So এই যে practice, এই যে তাদের যে বিল্ডিং ওনার, যা বিল্ডিং যারা থাকি তাদেরও একটা দায়িত্ব আছে। সরকারি প্রতিষ্ঠানে লোকজনের স্বল্পতা, তাদের এই মেগা সিটিতে আমরা কয়টা ফায়ার স্টেশন আছে আপনি বলেন? সেই হাতে গোনা কয়টা ফায়ার প্রসঙ্গটাতেই স্টেশন? আমি আসতে চাইছিলাম যে এই যে দেরি করে আমরা পৌঁছাই কোথাও গেলে, ধরেন ঘন্টাখানেক পথ আমাকে পাড়ি দিয়ে যেতেই হয়। ফায়ার সার্ভিসের যে স্টেশনগুলো, সাব স্টেশন, সেটা কি যথেষ্ট পর্যাপ্ত রয়েছে ছিল আমাদের? না। পর্যাপ্ত অনেক থাকা? অপ্রতুল্য। ঢাকা মেগা সিটির জন্য, যে বিগ মেগা সিটি, যে দুর্যোগপূর্ণ সিটি, যে একটা নিরাপদ সিটি না, সেইখানে আপনি কয়টা স্টেশন আছে? 12 থেকে 13টা স্টেশন। এখান থেকে থাকার কথা 25 থেকে 30টার মতো স্টেশন। তো আমরা জায়গাই পাই না। সেটার জন্য আপনাদের পদক্ষেপ কি হতে পারে? কারণ আমাদের তো যথেষ্ট শিক্ষা হওয়া দরকার একটার পর একটা ঘটনা আমরা থেকে। কি করেছি দেখেন, পুকুর ভরাট করে ওখানে ফায়ার স্টেশন করে হাই রেস বিল্ডিং করেছি। ওখানে তো ফায়ার স্টেশন হওয়ার কথা, পুকুর ভরাট করছি, তো আমার রিসোর্স কোথায়? পানি কোত্থেকে পাবো? তো আমার ফায়ার স্টেশন থাকলে তাদের গাড়ি ভরা পানি থাকে, তারা রিজার্ভার তৈরি করে, তো সেখান থেকে তো আমরা আশেপাশে এগুলা কভার করতে পারি। সেখানে কি হাই রেস বিল্ডিং আমরা পারমিশন দিচ্ছি, ওয়ারাজ আমার এখন পুকুর আছে, যেরকম লেক কালকে ভরাট কালকে কিন্তু করতেছি। দেখছিলাম বাম্বি বাকেট থেকে যেটা প্রথম তুললো, এত বালু উঠে গেল যে সেটাকে আবার ফেলতে ফেলে হলো, দিতে হলো। আবার পরে পানি ভর্তি করে। সুতরাং আমার জলাশয় কোথায়? তো এইগুলোর দিকে আমার মনে হয় সংশ্লিষ্ট যারা নগর পরিকল্পনা বিদ যারা আছেন তারা একেবারে হয়তো নগর কোনো না কোনো ভাবে পরিকল্পনায় ভাববেন। যারা আমরা রয়েছেন, কিন্তু আমার কি মনে হয় না, যথেষ্ট কি মনে হয় না এখন আমাদের ভাবা দরকার। সবার তো আগে বড় কথা, ধরেন আগুন লাগবে সেই পর্যন্ত অপেক্ষা করব, তার আগে 18 তলার পারমিশন নিয়ে 22 তলা বিল্ডিং উঠে কিভাবে যায়? আপনাদের পরবর্তী মনিটরিংটা আপনাদের থাকে না কেন, কিভাবে Monitoring? থাকে? একদম মনিটরিং বেসিক্যালি আমাদের লোকবল ডেফিনেটলি তারা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া গাইডলাইন ফলো করে, বাট আমাদের আমি যখন ছিলাম তখন ফায়ার ইন্সপেক্টরের স্বল্পতা ছিল। এখন হয়তো অনেক বেড়েছে সক্ষমতা, ইসের পরে কয়েকটা দুর্ঘটনার পরে, জি। দেন ইন্ডাস্ট্রি দুর্ঘটনার পরে, রানা প্লাজা, তাজনির পরে এখন অনেক ইন্সপেক্টর হয়েছে, ফায়ারের অফিসার আছে, তাদেরকে ডেফিনেটলি তারা চেক করেছে, বাট সেই ধরনের ছিল কিনা আমার ইনভেস্টিগেশন না করলে আমি তো এটার উপরে কোনো আমাদের comment আসলে করা ঠিক অপেক্ষায় হবে না। কর্তৃপক্ষ কতটা সচেতন ছিল, কাকে এটার বিচারের আওতায় আনতে হবে? বিল্ডিং মালিক যিনি ছিলেন, যিনি আইন না মেনে বাড়িটি করলেন, নাকি যারা বাড়িটি করবার অনুমোদন দিলেন 22 তলা পর্যন্ত, কিংবা যারা এটা দেখভালের দায়িত্বে ছিলেন তারা, কিংবা যারা পুরো এক্সিটটাকে ব্লক করে রেখেছেন তারা, কারা আসলে শাস্তির আওতায় আসবে? এই প্রশ্নটা, এবং সেই সাথে সিটি কর্পোরেশনের বিষয়টা জিজ্ঞেস করছিলাম, কেন তারা উপরের দিকে তাকান না, চোখ কেন উপরের দিকে যায় না তাদের? এখানে তো দায়িত্বপ্রাপ্ত যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো, তারাই তো এটার সাথে মেন যুক্ত। রাজুক, সিটি কর্পোরেশন, ফায়ার ব্রিগেডের কিছু দায়িত্ব অবশ্যই থেকে যায়, কারণ আমরা Fire যতই brigade বলি একদম, NOC NOC টা আছে, তাদের কাছ থেকেও correct, লাগে, এইসব হ্যাঁ। বিল্ডিং, হাই রেস বিল্ডিং এর সেই দক্ষতা, সেই জ্ঞান অর্জন ডেফিনেটলি তারা বাই দিস টাইম করে ফেলেছে। একটা হাই রেস বিল্ডিং এর বিএনপিসি তো রিসেন্টলি ধরেন কয়েক বছর ধরে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, রানা প্লাজা, তাজদিনের পরে। সো এটাকে আর কোনো পিছনে কোনো স্কোপ নাই। আমি একটা উদাহরণ দিতে চাই, বা এই যে মেয়র মহোদয় আমাদের আতিকুল ইসলাম, উনি যখন রানা প্লাজার পরে হি বিকেম দ্য প্রেসিডেন্ট, এবং পুরা আমূল পরিবর্তন করে ফেলছে কিন্তু গার্মেন্টস সেক্টর। দেখেন প্রত্যেকটা গার্মেন্টস এখন গত 5 বছরে কোনো বড় ধরনের দুর্ঘটনায় যেখানে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক কর্মরত আছে, সেখানে কিন্তু না, বিকজ ওখানে বায়ার ছিল, গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের পক্ষ থেকে ওয়ার্কাররা সচেতন ছিল, এবং সব ওয়ার্কাররা সচেতন, পাশাপাশি আমাদের যারা এটার সাথে জড়িত ছিল তারা সচেতন ছিল। ঠিক তদ্রূপ মেয়র মহোদয় আসছেন, আমার দৃঢ় বিশ্বাস, আমি জানি না উনি শুনছেন কিনা, ডেফিনেটলি উনি এই কাজগুলো করতে পারবেন যদি তাকে সেই সক্ষমতা দেওয়া হয়, সেই সুযোগটা দেওয়া হয়, কাজ করবার সেই স্বাধীনতা দেওয়া হয়। সিটি কর্পোরেশনের যে কতগুলা ডিপার্টমেন্ট এর সাথে যুক্ত, ঠিকমতো কাজ করতে পারে না, ঠিকমতো আগাইতে পারে না। সো দ্যাট ইজ দ্য ব্যর্থতা। আমাদের সব জায়গায় একই জিনিস দেখতেছি, সিটি কর্পোরেশন দায়ী করছি, বাট তাকে তো সেই কাজ করার স্কোপ তৈরি করে দেওয়া হয়নি, তাকে সেই কাজ করার প্রেক্ষাপট তৈরি করে দেওয়া হয়নি, যার জন্য কিন্তু সে একা করতে পারতেছে না। পেয়ে গেছি আমরা, মানে একটা দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, অনেক ডিপার্টমেন্ট ঘুরে এটা। সুতরাং এখন সময় আসছে সিটি কর্পোরেশন মেয়র মহোদয়কে দায়িত্ব দিয়ে
পুরো জিনিসটাকে ঢেলে সাজানো। যে উনি যেমন গার্মেন্টস সেক্টরকে ঢেলে সাজিয়ে আসছেন, ওই এক বছর অভিজ্ঞতা কাজে ওই লাগিয়ে 2 বছর উনি ঢেলে সাজিয়ে এখন ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটাকে করা সম্ভব। ডেফিনেটলি উনি করবেন আমার দৃঢ় বিশ্বাস, নাহলে তো আগামীতে লোকজন মানে তাকে আর কখনো চাবে না বা তাছাড়া আমাদের উপায়ও নেই। না, আমরাও কিন্তু অসহায়ত্বের কথাটি জেনেছিলাম। আনিসুল হক যখন ছিলেন মেয়র তিনি বলেছিলেন একটা ইলেকট্রিক পোল সরাতে হলে কত জায়গায় চিঠি দিতে হয়, কতদিন অপেক্ষা করতে হয় এবং তা কত সাইনের দরকার পড়ে। একদম। আসলে নগরটা কার জন্য, নগরটা কার, যা করছি কার জন্য করছি। আজ যাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি আমার অবহেলার কারণে, এই জায়গায় আমার স্বজন হতে পারে। আজ আমি বেঁচে গেছি বলে আমার কাল কিছু হতে পারে না, এই বিশ্বাস যারা করছেন শুধু সময়ের অপেক্ষা মাত্র। এবার ধরেন ঘটনা একটা ঘটলো, দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটা গাড়ি আসতে, প্রথম গাড়িটা পৌঁছতে যেহেতু আমরা জানি ঢাকায় রাস্তা জ্যামের শহর, কিছু না কিছু জ্যাম সবসময় থাকে, যে দূরত্বটুকুন পার করে তাদের আসতে হয়, যে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টাটা লাগবে পৌঁছতে। তার আগে কতটুকুন প্রস্তুতি প্রাইমারিলি এক একটা বিল্ডিংয়ের থাকা দরকার? কি করবে সাধারণ জনগণ? ধরেন আগুন লেগে গেল, তারপর ইনিশিয়ালি করণীয়টা আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা কি করতে পারি নিজেকে নিরাপদ রাখতে বেরোনোর জন্য এত সীমাবদ্ধতা নিয়েই? রাইট, প্রথমে যদি ফায়ার কল পয়েন্ট থাকে বা ফায়ার অ্যালার্মস থাকে, আমার আগুনটা বড় হয়েছে সাথে সাথে কিন্তু ফায়ার দেখার সাথে সাথে ফায়ার অ্যালার্ম বাজাতে হবে। যদি ডিটেকশন সিস্টেম ঠিক থাকে, থাকে, চিৎকার করতে হবে আগুন লাগে। আশেপাশে অনেকে হয়তো রুমে আছে যে আগুন লেগেছে, বের হয়ে যাও। প্রথমে বের হতে প্রথমে আমার ফায়ার এক্সিট বা ইমার্জেন্সি এক্সিট যেটা থাকে, এই ভবনে ছিল বাট কেউ ব্যবহার করতে জানতো যা, তো সেই ইমার্জেন্সি এক্সিট দিয়ে সরাসরি বিল্ডিংয়ের নিচে নেমে আসা, এই একটা প্রথম কাজ। যদি কোথাও আটকা পড়ে যায়, ধরেন আমি 18 তলা বা 20 তলা আছি, আমার পৌঁছাইতে দেরি হচ্ছে বা পৌঁছাতে পারিনি ওই সময়, এটা তো একটা লম্বা এক্সিট, সো আমাকে সময় লাগবে, বা তাড়াহুড়া করে তো নামতে পারে না, আঘাত পেয়ে পড়ে যেতে পারে। হয়তো ওই এক্সিটটা পরিপূর্ণভাবে সেপারেশন আছে নাকি স্মোক থেকে, ফায়ার থেকে, এবং এক্সিটটা পর্যাপ্ত পরিমাণ আলো আছে কিনা, সেইটা হলো আমার প্রথম দেখার বিষয়, যে আমি যেখানে আছি সেখান থেকে আমি আসছি কিনা। যদি আটকা পড়ি, যদি কোথাও বের হতে না পারি, সেই ক্ষেত্রে রুমের মধ্যেই থাকা এবং রুমটাকে সিল করে দাও। সিল অর্থাৎ কাপড় দিয়ে বা ভিজা ন্যাকড়া দিয়ে, যাতে করে ওই দিক দিয়ে ধোঁয়া, আমাদের দরজা নিচ দিয়ে ধোঁয়া এসে রুমটা ধোঁয়া যাতে পরিপূর্ণ না হয়। জানলা খোলা রাখা, যাতে করে ধোঁয়া বাইরেতে ফ্রেশ এয়ার আসতে থাকে এবং ভিতরে যে এয়ারটাকে ভিতরে যাতে ঢুকতে না পারে। যদি দেখি যে আমার রুমের মধ্যে ধোঁয়া পরিপূর্ণ হয়ে গেছে, আমি প্রথমে বসে পড়বো, কারণ ধোঁয়া হালকা সবসময় উপরে যায় এবং একটা সার্টেন লেভেল পরে অক্সিজেন আপনি পাবেন, নিচে অক্সিজেন থাকবে, কারণ অক্সিজেন তো বের হয়ে যেতে পারবে না। ধোঁয়া হয়তো উপরে আস্তে আস্তে জমা হবে, ঘন হবে, বাট নিচে কিন্তু একটা 30 সেন্টিমিটার নিচ পর্যন্ত কিন্তু আপনার একটা লেয়ার থাকে, যেখানে আপনি ফ্রেশ এয়ার পাবেন সেখানে। আর বাই দিস টাইম তো ফায়ার ব্রিগেড আসতেছেই, খবর পাচ্ছে, সো আমাকে ওই পর্যন্ত ওয়েট করা। একটা জানলা খুলে আমি ওয়েভ করা, দেখেছিলেন যে অনেকে হাত বেরিয়ে যে আমি এই রুমে এখানে আটকা পড়ে আছি। ওই যে ইনফরমেশন নিজের আত্মীয় স্বজনকে জানানো, কারণ ফায়ার ব্রিগেড তো কন্টিনিউয়াস কল, আত্মীয় স্বজন যে আমি এই ফ্লোরে এই তালা আটকে আছি, সাথে সাথে ওই ফায়ার ব্রিগেডের নাম্বার সবার কাছে রাখা, ফায়ার ব্রিগেড কন্ট্রোল রুমে বা 999, এখন একটা 999 যে এই ফ্লোরে এই জায়গায় আমার কিছু লোক আটকে আছে। গতকালে উদ্ধার কাজে যারা অংশগ্রহণ করেছে, অনেক লোকরে যারা রুমের মধ্যে আটকা অবস্থায় ছিল, অসুস্থ অবস্থায়, তাদেরকে উদ্ধার করেছে এবং ওখানে ধোঁয়া উপরে পরিপূর্ণ, তারা বসে আছে, কেউ শুয়ে আছে। তার মানে যারা শুয়ে ছিল, প্রথমে হয়তো দাঁড়িয়ে ছিল, ইনহেল করেছে, তারা জানে না, নাক দিয়ে নিঃশ্বাস নিয়েছে, কিছুক্ষণ হয়তো পড়ে গেছে বা শুয়ে পড়েছে, তারাই কিন্তু বেঁচে গেছে। যারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ইনহেল করে আস্তে আস্তে আপনি সেন্সলেস মারাও যেতে পারেন। ম্যাক্সিমাম লোকজন কিন্তু মারা যায় এই শ্বাসনালীর ইয়ের জন্য। সো আমার টিপস হচ্ছে, অবশ্যই আপনাকে পিরিয়ডিক্যালি চেক করতে হবে আমার সব কিছু ঠিক আছে কিনা, যেখান থেকে আগুন লাগার সে আগুন ইয়েগুলা ঠিক আছে কিনা। বেসিক্যালি ইলেকট্রিক থেকে আগুন লাগে। ওই ডাইরেক্টর ফায়ার সার্ভিস বলছিল যে তাদের ধারণা প্রাথমিক অবস্থায় অনুমান করছে ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট, অনেকে বলছে রেস্তোরাঁ থেকে আগুন লাগে। তো ওখানে তো অনেকগুলা সিলিন্ডার মজবুত ছিল বা গ্যাসের লাইন ছিল, তার মানে এই গ্যাসের লাইন থেকে আগুন আরও স্প্রেড করেছে। এক জায়গা থেকে আরও সিলিন্ডার থাকলে সিলিন্ডার ভিতর থেকে ধোঁয়াগুলো বের হয়ে বা গ্যাসগুলো বের হয়ে এটা আরও ত্বরান্বিত করেছে আগুনটাকে। সেই জন্য আমাদেরকে পিরিয়ডিক্যাল চেক করা, যে আমার যে গ্যাসের লাইন সেটা ঠিক আছে কিনা, যেটা থেকে গ্যাস বার্নার থেকে যেটা আসছে সে পাইপটা ঠিক আছে কিনা, সাবানের ফেনা দিয়ে ওটা দেখা যেতে পারে যে ওখানে বুদবুদ বেরোচ্ছে কিনা, সকালবেলা যখনই আপনি আগুন ধরাচ্ছেন ওখানে পুরোটাই গ্যাসে পরিপূর্ণ কিনা। অনেক
এই ঢাকা শহরে ডোমেস্টিক এরকম দেখেছি আমরা, প্রচুর ফায়ার ইনসিডেন্ট ব্রেকআউট দেখেছি। যেটা আমাদের সামন্তলাল যিনি আছেন বার্ন ইউনিটে, উনি বলে যে প্রতি বছরই যে পরিমাণ লোক আসে এই কুক হাউস ঢাকা শহরে আগুন জ্বালাতে যায়, তার মানে আমরা একটা এক্সপ্লোসিভ একদম। কারণ উত্তরার একটা ঘটনাও দেখেছিলাম, পুরো পরিবার 20 দিনের মাথায় একটা বিল্ডিং এসে মোহাম্মদপুরে শেষ হয়ে হয়েছে, গেছে। জাপান গার্ডেন সিটিতে। মোহাম্মদপুরে হয়েছে, একদম। এগুলো তো দেখতে এইগুলো ইচ্ছে। যদি আমার ঘরে যে কয়েলটা আমি জ্বালাচ্ছি সেই কয়েলে আগুন ধরতে পারে কিনা, আমি যে স্মোক করছি সেই জায়গা থেকে স্মোক মানে ফায়ার হতে পারে। সো এইগুলা বাসা বাড়িতে শিশুদের ইয়ে নিয়ে খেলতে না দেওয়া, ফায়ারের যে ইলেকট্রিসিটি যে কন্ট্রোল প্যানেল আছে যেটার মাধ্যমে সেটাকে আমরা চেক করছি, হিটটা কি চেক করি, এটার থেকে তো আগুন ম্যাক্সিমাম লাগে। একটা ছোট হিসাব শুধু বলতে চাই, যুগান্তরের শেষ পাতায় এসছে 10 বছরে 1,68,018টি অগ্নিকাণ্ড ঘটেছে, যাতে দুর্ঘটনায় নিহত হয়েছে 1493 জন এবং আর্থিক ক্ষয়ক্ষতি সরকারি মতে আর্থিক ক্ষয়ক্ষতি 4,283 কোটি টাকা। এত বড় ক্ষতি আমাদের হচ্ছে, প্রাণের উপর দিয়ে যাচ্ছে, আমাদের আর্থিক ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছি, সবকিছুর বিচারে বিল্ডিংগুলো উপরের দিকে উঠতে দিচ্ছি, কিন্তু ফায়ার সার্ভিসের ওই 22 তলা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা কি বৃদ্ধি হয়েছে কিনা, নাকি আমাদের ফায়ার ফাইটারদেরকে নিরীহভাবে বারবার অগ্নিকুণ্ডের মধ্যে আমরা ঠেলে দিই? কারণ আমরা গতকালকেও দেখেছি তাদের বেশ বেগ পেতে হয়েছে গতকালকে যে কটা ছবি অন্তত পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে, রীতিমতন তাদের বীরত্ব গাথার ছবি, যে এক একজন ঝুঁকি নিয়ে কিভাবে গিয়ে কাঁধে করে পিঠে করে। আমাদের কি ইকুইপমেন্ট, আমরা কি ওয়েল ইকুইপড? আমরা হচ্ছে ওয়েল ইকুইপ কিনা, এবং সেই সাথে ওয়েল ইকুইপ না হলে কি আমরা এই টেস্টটা তাদের উপর বারবার করে করছি কিনা, বারবার জানা সত্ত্বেও তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি কিনা? সক্ষমতার দিক দিয়ে বললেন আগের থেকে বেড়েছে, বাট আমি বলবো ঢাকা মেগা সিটির জন্য অপ্রতুল। সেই তুলনায় ফায়ার স্টেশন যেখানে দেখা অনেকগুলো, আপনার রেসপন্স টাইম তো কমায় নিয়ে আসতে হবে, সময় কম, যত দ্রুত আগুনের কাছে যেতে পারবো কাছাকাছি ততই আগুনটা ছোট থাকে, যত ব্যাপকতা যত সময় নেবে তত আগুনটা ব্যাপকতা বাড়ে। ওখানে কম্বাস্টেবল ম্যাটেরিয়াল আছে, বিভিন্ন ধরনের কেমিক্যালের রিয়াকশন হচ্ছে, সো সেটার মধ্যে প্রবেশ করা একটা যে আমাদের লেডার কালকে কিন্তু টার্ন টেবিল লেডার আমাদের 4টা কাজ করেছে, সেই জায়গা তো নাই যে আপনি 4টা কোথায় লাগাবেন, 2টা লাগিয়ে বাকি 2টা দূরে বসে আছে, লাগাতে পারছে না, উদ্ধার কিভাবে করবে? ওই ফ্লোরে যেখানে একটা মাত্র জানলা দিয়ে ঢুকতে হচ্ছে, বাইরে দিয়ে ঢুকতে পারেনি। একটা অভিযোগ গতকাল আমরা বারবার দেখেছি যে একটা কার্গোনেট কেন নেই ফায়ার ব্রিগেডের কাছে, কেন একটা ফোম জাতীয় কিছু নেই যেটার উপরে হয়তো ঝাঁপিয়ে পড়লে কিছু মানুষ প্রাণে বাঁচতে পারতো, যারা মাটিতে পড়ে মারা গেছে বা রাস্তার উপর পড়ে মারা গেছে। এটার আসলে উত্তরটা কি হবে, আপনি কি দিবেন? আমার জানা মতে আমি যখন ছিলাম সেখানে ফোম টাইপ বা পিলো টাইপ, অনেক লম্বা পিলো টাইপ, এয়ার পিলো ছিল অনেক বড়, সেখানে ওই সময় যদি ইমিডিয়েটলি লাগিয়ে দেওয়া যেত, এটা তো ওই স্পেসটা আছে কিনা আসলে, ওই স্পেসটা ডেফিনেটলি ওই রাস্তা এবং ফুটপাতের সেটা তো আমি এখনো দেখতে পাইনি, ডেফিনেটলি নাই। কারণ যেখান থেকে জাম দিবে ওর পাশেই হচ্ছে নিচে একটা স্পেস থাকে, হয় ফুটপাথ বা অন্য কিছু, বা হয়তো তারের উপরে কিভাবে জাম দিবে, আপনি দেখবেন যে ইলেকট্রিক তার ওখান দিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এইগুলা যতক্ষণ পর্যন্ত না সরানো হয় ততক্ষণ পর্যন্ত ওইটা তো ফ্রি স্পেস দেয়া যায় না। না, কিন্তু ধরেন ওখানে স্পেস, ফ্রি স্পেস হয়তো লোকজন খুব তাড়াহুড়ো করে একটা তৈরি করে নিতেও পারে, কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের যতগুলো স্টেশন ঢাকা শহরে আছে, প্রত্যেক স্টেশনে কি যথেষ্ট মজুদ আছে ওই পিলোর? সব স্টেশনে আমার দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে নাই, আমাদের তখনই ছিল একটা বা দুটোর মতো এয়ার পিলো ছিল। তো সেক্ষেত্রে আপনারা গরজ করে ওইগুলো তো ডেফিনেটলি এখন নতুন ডিজি সাহেব আসছেন, সেই বিষয়ে দেখবে। পাশাপাশি আমাদের যে সক্ষমতার দিক থেকে আরও বাড়াতে হবে, স্টেশন বাড়াতে হবে, ফায়ার টার্ন টেবিল লেডার হাইরেজ বিল্ডিং অনুযায়ী আমাদের ফায়ার ফাইটিং ক্যাপাসিটি বাড়াতে হবে। সেই ধরনের প্রত্যেকটা বিল্ডিংকে এনশিওর করতে হবে যাতে নিরাপদ লোকজন থাকে, ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা, প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, যাতে করে সবাই প্রশিক্ষণপ্রাপ্ত হয়। ফায়ার এক্সিটগুলো সেফলি আছে কিনা সেটা চেক করা, কোনো ছাড় দেওয়া যাবে না, এখানে ছাড় কোনোই প্রশ্ন আসা উচিত না যে আমরা আগের মতো ছেড়ে দিব বা করবো, জনবল নাই। আমাদের তো থার্ড পার্টি দিয়ে আমরা ইনশিওর করতে পারি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা থার্ড পার্টি দিয়ে ইনশিওর করছি না যে থার্ড পার্টি দিয়ে আমরা এখন অনেক প্রশিক্ষিত প্রাপ্ত ইঞ্জিনিয়ার। আমরা আশা করবো যে অবস্থার পরিবর্তন ঘটবে। আসলে প্রতিবার যখনই বলি তখনই শঙ্কাটা কাজ করে যে আগামীতে যেন কখন কোথায় আবার এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার খোঁজ পড়ে এবং আপনার সাথে আমাদের এই আলাপচারিতা আবার করতে হয়, সে অভিজ্ঞতা দিয়ে আর যেতে চাই না। শুধু বাড়ি বসে যারা দেখছেন এতটুকু বলতে চাই, যারা আঙুলের যুদ্ধে গতকাল আগুন নেভানোর চেষ্টা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটু সচেতন থাকবেন। আপনার করা মন্তব্যগুলো অনেকভাবে নিরুৎসাহিত করে, পুরো ঘটে যাওয়া ঘটনাকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়। যখনই হ্যাশট্যাগ বাংলাদেশ দিচ্ছি, হ্যাশট্যাগ বনানী দিচ্ছি, একটু সচেতন থাকবেন। আসলে আপনি কি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিংবা আমাদের ফায়ার ফাইটিং যে সাহসী
একদম যোদ্ধারা রয়েছেন শুধুমাত্র- তাদের কি মন্তব্য করছেন? একেবারে শুধুমাত্র এখানে যেহেতু আমাদের আলোচনার খুব একটা সুযোগ নেই, ছবি সময়টা তোলা, ফুরিয়ে সেলফি তোলা গেছে, এগুলো থেকে বিরত থাকবেন আপনারা দয়া শুধুমাত্র করে। এভাবে করে একটু সাম আপ করতে চাই যে এত সব কিছুর পরেও, এত সীমাবদ্ধতা নিয়েও আমাদের ফায়ার ফাইটাররা, আমাদের ফায়ার সার্ভিস, এই ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা আপনারা যা করে যাচ্ছেন এটা হিউজ। আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞচিত্তে আমরা কৃতজ্ঞতা, সম্মান যারা জানাতে চাই। এক একজন করে ঝুঁকি নিয়ে ওই বিল্ডিং এর মধ্যে থেকে গেছেন, পাঁচজন এক একজনকে injured হয়েছে। পাঁচজন বের injured। করে নিয়ে আসছেন এবং নিজেরা আহত হয়েছেন। আপনাদের প্রত্যেকের প্রতি অনেক বড় করে স্যালুট আমাদের পক্ষ থেকে, যে এত সীমাবদ্ধতা নিয়ে কাজ করে যান কিভাবে আপনারা। আর নাগরিকরা একটু সচেতন থাকবেন, ছবি তোলা, ভিডিও তোলা, সেলফি এগুলো থেকে দয়া করে বিরত থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এম এম মতিউর রহমান। আপনাদেরকেও নিশ্চয়ই ধন্যবাদ। আরো একটি সুন্দর দিন আপনার সাথে আলাপচারিতা হবে, যেদিন আমরা আসলে শান্তি স্বস্তির নিয়ে আলোচনা বলতে করব। চাই, যাই হোক, একেবারে। আজকে এখানেই বিদায় নিতে চাই। যারা বাড়ি বসে দেখছেন, সচেতন থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। নিশ্চয়ই, কারণ সচেতনতার মান নেই। ভালো থাকুন প্রত্যেকে।